ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি ডোন্ট দিয়ে শুরু হয় অথবা নেভার দিয়ে শুরু হয় তাহলে কিভাবে চেঞ্জ করতে হয় আসো একটু দেখাই। তোমাকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ডোন্ট দিয়ে শুরু হলে দুভাবে করা যায়। সেড টুটাকে তুমি টোল্ড দিতে পারো, অর্ডার দিতে পারো, কমান্ড দিতে পারো, যেটাই হোক অর্থ অনুযায়ী, অর্থাৎ সাবজেক্টটা বুঝে তারপর দিতে পারো। তোমার নর্মালি টোল্ড লেখাই ভালো। তুমি যদি টোল্ড লিখো ভালো, সেড টুকে টোল্ডে রূপান্তর করলা, এরপরে ডোন্টের ক্ষেত্রে নট টু লিখবা, অর্থাৎ ইনভার্টেড কমা না লিখে এখানে নট টু লিখবা, এরপর মূল ভাব থেকে বাক্যাংশ লিখবা। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, উদাহরণটা হি সেড টু মি ডোন্ট গো দেয়ার, সে আমাকে বললো সেখানে যাইও না। হি টোল্ড মি নট টু গো দেয়ার, সে আমাকে সেখানে যেতে নিষেধ করলো। তুমি যদি মনে করো যে আমি নট টু লিখবো না, সেক্ষেত্রে তুমি ফরব্যাড লিখতে পারো, যেমন হি ফরব্যাড মি টু গো দেয়ার, সে আমাকে নিষেধ করলো সেখানে যেতে। ফরওয়ার্ড শব্দের অর্থই তো নিষেধ করা, অর্থাৎ এইটা শব্দটাই নেগেটিভ, এই কারণে নটের প্রয়োজন হয় না। অর্থাৎ টোল্ড লিখলে নট টু লিখবা, আর যদি ফরওয়ার্ড লেখো তাহলে নটটা না লিখে শুধু টু লিখবা। আশা করি বুঝতে পেরেছো। কিন্তু যদি ডোন্ট দিয়ে বাক্যটা শুরু না হয়ে নেভার দিয়ে বাক্যটা শুরু হয়, সেক্ষেত্রে কি করবা, টু এর পূর্বে শুধু একটা নেভার বসায় দিবা, অর্থাৎ যে নেভারটা ছিল সেটাই টু এর পূর্বে বসবে। যেমন দেখো, ফাদার সেড টু মি, বাবা আমাকে বললো নেভার ওয়েস্ট ইউর টাইম, তোমার সময় কখনোই নষ্ট করো না। তাহলে বাবা আমাকে উপদেশ দিচ্ছে। আমি যদি বলি যে না টোল্ড, নো প্রবলেম টোল্ড। আবার যদি বললো যে না আমাকে অ্যাডভাইস করছে, ওকে ডান, অ্যাডভাইস, সমস্যা নেই। অর্ডার করছে, অর্ডার। অর্থাৎ টোল্ড, অ্যাডভাইস, অর্ডার যেটাই দিক সেটাই সঠিক, তবে টোল্ড লিখলে ওই আলুর মতো আর কি, সব তরকারিতেই যায়। তো টোল্ড ইম্পারেটিভের ক্ষেত্রে সব ক্ষেত্রেই প্রযোজ্য, অধিকাংশ ক্ষেত্রেই এটা দেখা যায়। যাই হোক, ফাদার সেড টু মি নেভার ওয়েস্ট ইউর টাইম, এটাকে যদি ইনডিরেক্ট করি তাহলে কি হবে, ফাদার অ্যাডভাইসড মি অথবা টোল্ড মি অথবা অর্ডার্ড মি নেভার টু ওয়েস্ট মাই টাইম। ওয়েস্ট এখানে মিস্টেকেনলি আমি টিটা লিখছিলাম না। যাই হোক, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, টু এর পূর্বে নেভারটা দিতে হবে। এর আগে যেমন আমরা টু এর পূর্বে নট দিছিলাম, একই স্টাইলে নট না হয়ে টু এর পূর্বে নেভার দিব, আর কোনো পরিবর্তন হবে না। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি ডোন্ট অথবা নেভার দিয়ে শুরু হয় তাহলে নিয়ম এটাই। আশা করি বুঝতে পেরেছো। এবার আসো আমরা লেট আস অথবা লেটের পর আস না থেকে মি বা হিম হার অথবা অন্য কিছু থাকতে পারে, এইগুলো নিয়ে আলোচনা করি। ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি লেটাস অথবা লেটস দিয়ে শুরু হয়, সেক্ষেত্রে আমরা কিভাবে চেঞ্জ করব আসো দেখি। প্রথমত অনেকটা পুরনো নিয়ম যেটা, সেটা হচ্ছে কি, তোমাকে সেড টুকে প্রপোজড অথবা সাজেস্টেড এর রূপান্তর করতে হবে। অর্থাৎ সেড টুটা প্রপোজড হতে হবে অথবা সাজেস্টেড হবে। এরপর অবজেক্ট তো যথারীতি ঠিকই থাকে, ইনভার্টেড কমা উঠে গিয়ে সেখানে দ্যাট বসে, এরপরে লেট আস, অর্থাৎ আসটাকে সাবজেক্টিভ ফর্ম উই লিখতে হবে এবং শুড প্লাস ভিয়ন লিখতে হবে। তাহলে টোটালটা কি দাঁড়াচ্ছে দেখো, হি সেড টু মি লেট আস প্লে ক্রিকেট, সে আমাকে বললো চল আমরা ক্রিকেট খেলতে যাই। তাহলে এটাকে যদি আমরা চেঞ্জ করি কি হবে, হি প্রপোজড মি অথবা হি সাজেস্টেড মি দ্যাট উই শুড প্লে ক্রিকেট। এটা অনেকটা পুরনো নিয়ম, প্রচলিত নিয়ম, তোমরা এটা লিখতে পারো। তবে তোমরা যদি মনে করো যে না আধুনিক নিয়মে লিখবো, সেক্ষেত্রে আরও দুটো নিয়ম আছে। আর দুটো নিয়ম কি, প্রথমত তোমাকে ওই আগের মতো ওই প্রপোজড অথবা সাজেস্ট লিখতে হবে, অবজেক্ট ঠিক রাখতে হবে, ইনভার্টেড কমা প্লাস লেটাস দুটোই উঠে সেখানে টু বসবে। তাহলে কি হচ্ছে, হি প্রপোজড মি টু প্লে ক্রিকেট, সে আমাকে ক্রিকেট খেলতে প্রস্তাব দিল। আবার যদি তুমি মনে করো যে না ইনফিনিটিভ না লিখে আমি ভার্বের সাথে আইএনজি করবো, তবুও হবে। সেক্ষেত্রে উত্তরটা এরকম হবে, হি প্রপোজড মি অথবা হি সাজেস্টেড মি প্লেইং ক্রিকেট, অর্থাৎ সে আমার ক্রিকেট খেলার প্রস্তাব দিল। তাহলে আমি আরেকবার রিপিট করছি, সেটা হচ্ছে যদি লেটাস অথবা লেটস দিয়ে সেন্টেন্সটা শুরু হয় ইম্পারেটিভ, সেক্ষেত্রে তোমরা তিনভাবে করতে পারবা ইনডিরেক্ট। প্রথমত রিপোর্টিং ভাবটাকে প্রপোজড অথবা সাজেস্টেডে রূপান্তর করবা, অবজেক্ট লিখবা, এরপরে দ্যাট প্লাস ওই যে আসটাকে উই করে ফেলবা এবং শুড প্লাস ভিয়ন লিখবা। এইটা হচ্ছে নাম্বার 1 নিয়ম। আর নাম্বার 2 নিয়মটা হচ্ছে কি, রিপোর্টিং ভাবটাকে তুমি প্রপোজড অথবা সাজেস্টেড রূপান্তর করবা, অবজেক্টের পরে টু প্লাস ভিয়ন দিয়ে বাক্যাংশ কমপ্লিট করে ফেলবা। আর একটা নিয়ম আছে, সেটা হচ্ছে কি শেষে বলেছিলাম, সেটা হচ্ছে রিপোর্টিং ভার্বের পরে প্রপোজড অথবা সাজেস্ট আগের মতোই যথারীতি দিবা, অবজেক্ট দিবা, এরপরে টু না লিখে ভার্বের সাথে আইএনজি দিয়ে বাক্যটাকে কমপ্লিট করবা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসো আমরা লেট এর পরে আস না থেকে যদি অন্য কোনো ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, যেমন লেট মি, লেট হার, লেট দেম, হোয়াটএভার যেটা থাকুক না কেন, সেটাকে আমরা কিভাবে চেঞ্জ করবো সেই নিয়ম নিয়ে আলোচনা করি। লেটের পরে আস না থেকে যদি মি, হিম, হার, দেম এরকম কিছু একটা থাকে, তাহলে কেমনে চেঞ্জ করবো আসো দেখাচ্ছি। প্রথমত তোমাকে যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে লেট মি দ্বারা অথবা লেট হিম দ্বারা আসলে অনুরোধ বোঝাচ্ছে
না নর্মাল কথা বোঝাচ্ছে নাকি ভিক্ষা বোঝাচ্ছে এর উপর নির্ভর করবে। যদি অনুরোধ বোঝায় তাহলে তুমি রিকোয়েস্টেড দিবা, আর নর্মাল কথা যদি বোঝায় সেক্ষেত্রে তুমি টোল্ড দিবা, আর যদি ক্লিয়ার বুঝতে পারো যে ভিক্ষা করা বোঝাচ্ছে সেক্ষেত্রে বেগড লিখবা। তাহলে টোল্ড, রিকোয়েস্টেড অথবা বেগড সব ক্ষেত্রে কিন্তু টোল্ড দেওয়া সম্ভব। যাই হোক, আসো উদাহরণ দেখি। হি সেড টু মি, সে আমাকে বললো, লেট মি গো মাই হোম, সে আমাকে বললো আমাকে বাড়িতে যেতে দেন। এটা কিছুটা অনুরোধের মধ্যে শোনাচ্ছে, এই জন্য আমি যদি লিখি সেড টুটাকে রিকোয়েস্টেড রূপান্তর করলাম। তুমি যদি বলো যে না অনুরোধ কিসের, সে তাকে বললো, সে তো আর ছোট, আর যাকে বললো সে বড়, এখান থেকে উল্লেখ নাই, সেটা তো টোল্ড হতে পারে। হ্যাঁ হতে পারে, তুমি দিতেই পারো, কোনো অসুবিধা নেই। তাহলে হি সেড টু মি, এটাকে তুমি কি করবা, হি রিকোয়েস্টেড মি অথবা টোল্ড মি। এরপর ইনভার্টেড কমার পরিবর্তে এখানে তুমি দ্যাট লিখবা। এরপরে লেটের পরের অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম লিখবা। মি যেহেতু ফার্স্ট পারসন, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হিকে ফলো করবে, এই কারণে এখানে হি এর সাবজেক্টিভ ফর্ম হি চলে এসেছে। এরপরে তোমাকে যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে মাইট দিয়ে তারপর বাকি অংশ লিখতে হবে। আবার বলছি, ইনভার্টেড কমা উঠাই দিয়ে দ্যাট বসাবা, এরপরে লেটের পরের অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম বসাবা, এরপর মাইট প্লাস ভিয়ন দিয়ে বাক্যটা কমপ্লিট করবা। আশা করি বুঝতে পেরেছ। আবার যদি দেখো যে লেট দ্বারা, আমি আরেকটা উদাহরণ দিচ্ছি যে লেট দ্বারা আমি ক্লিয়ার বুঝতে পারতেছি না যে কি বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমি টোল্ড দিব। যেমন হি সেড টু মি লেট মি প্লে বল, সে আমাকে বললো আমারে বল খেলতে দাও। হতে পারে সে আমার বন্ধু অথবা ভাই, হতেই পারে, রিকোয়েস্ট না হয়ে নর্মালি আমি টোল্ড দেবো এখানে। তাহলে হি সেড টু মি কি করবো, হি টোল্ড মি দ্যাট, ইনভার্টেড কমা উঠা দিয়ে দ্যাট বসাইলাম, তারপরে মি হিকে ফলো করার কারণে হি দিলাম, মাইট প্লাস ভিয়ন দিলাম। তাহলে কি হচ্ছে, হি সেড টু মি লেট মি প্লে বল, সে আমাকে বললো আমাকে বল খেলতে দাও। এটা ইনডাইরেক্ট করলে কি হবে, হি টোল্ড মি দ্যাট, সে আমাকে বললো হি মাইট প্লে বল, তাকে বল খেলতে দেওয়া হোক, বা এই জাতীয় কিছু একটা। যাই হোক, মূল কথা হচ্ছে এখানে রিকোয়েস্ট না দিয়ে টোল্ড লিখতে পারি, কিন্তু যদি স্পষ্ট বোঝা যায় যে ভিক্ষা চাচ্ছে সেক্ষেত্রে কিন্তু টোল্ড অথবা রিকোয়েস্ট না লিখে আমরা বেগড লিখবো। তবে টোল্ড অথবা রিকোয়েস্ট লিখলেও কিন্তু ভুল হবে না। যাই হোক, একটা উদাহরণ দেখো। দ্য বেগার সেড টু মি, ভিক্ষুক আমাকে বললো লেট মি হ্যাভ আ মিল, আমাকে একটু খাইতে দেন, অর্থাৎ সে ক্ষুধার্ত, এবং স্পষ্ট সাবজেক্টের জায়গায় লেখা আছে বেগার অর্থাৎ ভিক্ষুক। তাহলে ভিক্ষুক যদি কিছু চায় নর্মাল ভিক্ষাই চায়, এই কারণে আমি কি করব, রিপোর্টিং ভার্ব সেড টুকে বেগডে রূপান্তর করব, আর আগের মতো সব ঠিক থাকবে, অর্থাৎ অবজেক্ট বসবে, তারপর ইনভার্টেড কমা উঠে গিয়ে এখানে দ্যাট বসবে, মি এর সাবজেক্টিভ ফর্ম বেগার, মি এর সাবজেক্ট হচ্ছে বেগার, বেগারের প্রোনাউন হি, হি বসলো, এরপর মাইট প্লাস ভিয়ন। অর্থাৎ ছোটার প্রশ্ন আছে কি, দ্য বেগার সেড টু মি লেট মি হ্যাভ আ মিল, এটা ইনডাইরেক্ট করলে কি হবে, দ্য বেগার বেগড মি দ্যাট হি মাইট হ্যাভ আ মিল। এখন তোমরা যদি মনে করো যে এর চাইতে ডিফারেন্ট কোন উত্তর দেওয়া যায় কিনা, হ্যাঁ অবশ্যই দেওয়া যায়। মাইটের ক্ষেত্রে তুমি ইচ্ছা করলে মাইট বি অ্যালাউড টু লিখতে পারো, মাইট বি অ্যালাউড টু, এই কথাটুকু মাইট না লিখে মাইটের পরিবর্তে এটুকু লিখতে পারো। অর্থাৎ এভাবে হতে পারতো, হি মাইট বি অ্যালাউড টু হ্যাভ আ মিল, এক্ষেত্রেও হি মাইট বি অ্যালাউড টু প্লে বল, এক্ষেত্রেও হি মাইট বি অ্যালাউড টু গো হিজ হোম। অর্থাৎ মাইটটাও লেখা যায়, মাইট বি অ্যালাউড টু লেখা যায়, যে যেটা ইচ্ছা লিখতেই পারে। তোমরা এই রুলটা একটু মনে রাখবা, তার কারণ লেটের পরে আস থাকলে আমরা সাধারণত দ্যাট প্লাস উই প্লাস শুড প্লাস ভিয়ন দিয়ে কমপ্লিট করে ফেলি। অধিকাংশ স্টুডেন্টদের মাথায় এটাই থাকে যে লেটের পর যাই থাকুক না কেন দ্যাট প্লাস উই প্লাস শুড প্লাস ভিয়ন দিয়ে আমরা কমপ্লিট করে ফেলবো। তাদের মনেই থাকে না যে লেটের পর আস আছে নাকি মি আছে নাকি হিম আছে। তোমরা একটু ভালো করে খেয়াল করবা, লেটের পর আস না থাকলে, এই আস না থেকে যদি মি হিম হার এরকম কিছু একটা থাকে, অধিকাংশ স্টুডেন্টরা এই ক্ষেত্রে কনফিউজড হয়ে যায়, লেটের পর আসের নিয়মে তারা করে ফেলে। এটা তোমরা ভালো করে খেয়াল করলে আশা করি তোমাদের প্রবলেম থাকবে না ইনশাল্লাহ। যাই হোক, এবার আসো আমরা অপারেটিভ সেন্টেন্সকে কিভাবে চেঞ্জ করতে হয়, অর্থাৎ ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করা যায়, সেই নিয়মগুলো নিয়ে একটু আলোচনা করি। অপারেটিভ সেন্টেন্সকে যখন তুমি ইনডাইরেক্ট করবা তখন কিভাবে করবে একটু খেয়াল করো। তোমাকে যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে সেইড টুকে তুমি উইশড অথবা প্রেডে রূপান্তর করবা। তবে যদি প্রার্থনা স্পষ্ট বোঝায় যে এটা আসলে দোয়া করতেছে, প্রার্থনা করতেছে, সেক্ষেত্রে প্রে লেখা ভালো। আর যদি তুমি উইশ লিখতে চাও কোনো অসুবিধা নেই। যাই হোক, রিপোর্টিং ভার্বটাকে উইশড অথবা প্রেডে রূপান্তর করতে হবে, অবজেক্টটা যথারীতি ঠিক থাকবে, ইনভার্টেড কমা উঠে গিয়ে এখানে দ্যাট বসবে। এরপরে সবসময় যেটা করতে হবে সেটা হচ্ছে কি, সাবজেক্টের পরে মাইট লিখতে হবে। তাহলে সাবজেক্ট কখনো মে থাকলেও মাইট দিতে হবে, মে না থাকলেও মাইট দিতে হবে। তাহলে যথারীতি দেখো সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ করা হয়েছে, অর্থাৎ কি করা হয়েছে, হেল্পিং ভার্বটাকে সাবজেক্টের পরে নিয়ে যাওয়া হয়েছে, অর্থাৎ ইউটাকে আই করা হয়েছে। আই কেন করা হয়েছে, ইউ সেকেন্ড পারসন, রিপোর্টিং ভার্বের অবজেক্ট মিকে ফলো করার কারণে মি এর সাবজেক্টিভ ফর্ম আই হয়ে গেছে, আর মে এর অবশ্যই এটা মাইট হয়ে গেছে। মে যদি না থাকে তবুও কিন্তু মাইট দিতে হবে। যাই হোক, তাহলে কি হচ্ছে, প্রশ্ন কি, হি সেড টু মি মে ইউ কাম রাউন্ড সুন, সে আমাকে বলল তুমি শীঘ্র সেরে উঠবে, দোয়া করি।
এটাকে চেঞ্জ করলে কি হবে, হি উইশড মি দ্যাট, সে প্রার্থনা করলো বা উইশ করলো, আকাঙ্ক্ষা করলো বা দোয়া করলো যে আই মাইট কাম রাউন্ড সুন। পরিবর্তন যেটা হচ্ছে সেটা হচ্ছে ইনভার্টেড কমি থেকে এখানে দ্যাট বসেছে আর মেয়েটা সাবজেক্টের পরে চলে গেছে, মাইট হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছো। আসো আরেকটা উদাহরণ দেখি। হি সেড টু মি, সে আমাকে বললো লং লিভ ইউর মাদার, তোমার মা দীর্ঘজীবী হোক। এটা তো অনেকটা প্রার্থনা টাইপের কথা, সেই ক্ষেত্রে তুমি প্রে লিখতে পারো, উইশ লিখলেও সমস্যা নাই। তাহলে হি প্রেড অথবা উইশড মি দ্যাট, আমি মিটা এখানে মিস্টেকলি লিখে নেই, হি উইশড মি দ্যাট। দেখো মাই মাদার মাইট লিভ লং, এখানে মাইটটা কোত্থেকে আসলো? আসলে অপটেটিভ সেন্টেন্সকে যখন তুমি চেঞ্জ করবে তোমাকে অবশ্যই সাবজেক্টের উপরে একটা মাইট দিতে হবে, এরপর ভিয়ন দিয়ে বাক্য অংশ কমপ্লিট করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসো আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সকে কিভাবে চেঞ্জ করতে হয় সেটা নিয়ে আলোচনা করি। এক্সক্লেমেটরি সেন্টেন্সকে আমরা যখন ইনডিরেক্ট করব তখন আমাদেরকে কিছু বিষয় খেয়াল করতে হবে। সেগুলো কি কি আসো দেখি। প্রথমত, যদি সেন্টেন্সটা দ্বারা তুমি বুঝো যে এটা আনন্দের বা খুশির কোনো একটা কিছু প্রকাশ করছে, সেক্ষেত্রে তোমরা এক্সক্লেমড উইথ জয় লিখবা। কিন্তু যদি দেখো যে না, যে ইনফরমেশনটা আসতেছে সেটা আসলে কষ্টের, দুঃখের, সেক্ষেত্রে তোমরা এক্সক্লেমড উইথ সরি লিখবা। অর্থাৎ এক্সক্লেম সব ক্ষেত্রেই থাকবে, শুধু এক্সক্লেমও কিন্তু কখনো কখনো দেওয়া যায় যখন বোঝা যাচ্ছে না যে আসলে দুঃখ নাকি আনন্দ নাকি বিস্ময়, কিছু বোঝা যাচ্ছে না, সেক্ষেত্রে শুধু এক্সক্লেমড দ্যাট লিখলেও হয়, অসুবিধা নেই। কিন্তু যদি স্পষ্ট বোঝা যায় আনন্দের ব্যাপার তাহলে এক্সক্লেমড উইথ জয়, যদি বোঝা যায় সরোর ব্যাপার তাহলে এক্সক্লেমড উইথ সরো অথবা এক্সক্লেমড উইথ গ্রিফ লেখা যায়। আর যদি দেখা যায় যে আসলে আসলে আনন্দের নাকি দুঃখের কিছু বোঝা যাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু তুমি লিখতে পারো এক্সক্লেমড উইথ ওন্ডার, অর্থাৎ অবাক হয়ে সে বলল। যাই হোক, আসো উদাহরণগুলো দেখি। হি সেইড, সে বললো হাউ নাইস দ্য বার্ড ইজ, সে বললো পাখিটা কতই না সুন্দর, অর্থাৎ সে খুশি হয়েছে, আনন্দিত হয়েছে, এই কারণে সে এইভাবে এক্সক্লেম করছে। তাহলে তুমি কি লিখবা? হি এক্সক্লেমড উইথ জয় দ্যাট, অর্থাৎ সেইটাকে এক্সক্লেমড উইথ জয় রূপান্তর করবা, এরপর ইনভার্টেড কমা উঠে দিয়ে দ্যাট বসাবা, এরপর হাউ নাইস দ্য বার্ড ইজ এই সেন্টেন্সটাকে অবশ্যই অ্যাসার্টিভে রূপান্তর করবা। তোমরা সবাই জানো নেরেশন চেঞ্জ করার ক্ষেত্রে রিপোর্টেড স্পেসের ভেতরে সেন্টেন্সটা যেভাবেই থাকুক, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি যাতেই থাকুক না কেন, তোমাদেরকে অ্যাসার্টিভে রূপান্তর করতে হয়। সো তোমরা হাউ নাইস দ্য বার্ড ইজ এইটাকে অ্যাসার্টিভ করো। হাউ নাইস দ্য বার্ড ইজ এর অ্যাসার্টিভ কি? দ্য বার্ড ওয়াজ ভেরি নাইস, ইজ ওয়াজ হয়ে গেছে, এই আর কোনো চেঞ্জ হয়নি। এরপরে দেখো পরবর্তী উদাহরণটা। হি সাইড এলাস আই এম আন্ডান, সে বললো হা আমি তো বোকা, আন্ডান মানে বোকা। তাহলে এখানে দেখো স্পষ্ট বোঝা যাচ্ছে বিষয়টা কষ্টের, এই কারণে তুমি কি করবা? এক্সক্লেমড উইথ সরো লিখবা অথবা গ্রিফ লিখবা। তাহলে কি হচ্ছে? হি এক্সক্লেমড উইথ সরো দ্যাট অথবা গ্রিফ দ্যাট আই এম আন্ডান। এটাকে যখন তুমি চেঞ্জ করবা, আই যেহেতু ফার্স্ট পারসন, হিকে ফলো করার কারণে এখানে হি হয়ে গেছে, আর এম টেন্স চেঞ্জ করার কারণে প্রেজেন্ট টেন্স পাস্টে যাওয়ার কারণে ওয়াজ হয়ে গেছে। তাহলে কি দাঁড়াচ্ছে? হি সেইড এলাস আই এম আন্ডান। এটার ইনডাইরেক্ট কি হবে? হি এক্সক্লেমড উইথ সরো দ্যাট হি ওয়াজ আন্ডান। এরপরে দেখো আর একটা উদাহরণ দেখি আমরা। হি সেইড হোয়াট আ বিগ বিচ ইট ইজ, সে বললো বীজটা কত বড়, সে অবাক হয়ে গেছে। এটা অবাক হওয়ার কারণে তুমি কি করবা? এক্সক্লেমড উইথ ওন্ডার লিখবা। এক্সক্লেমড উইথ জয় লিখলেও কিন্তু কোনো সমস্যা ছিল না, অথবা এক্সক্লেমড উইথ সারপ্রাইজ লিখলেও কোনো সমস্যা ছিল না। আসলে সে কিছুটা সারপ্রাইজড হয়েছে অথবা ওন্ডার হয়েছে অথবা আনন্দিত হয়েছে, সেক্ষেত্রে তুমি লিখতে পারো হি এক্সক্লেমড উইথ জয় দ্যাট, এক্সক্লেমড উইথ ওন্ডার দ্যাট, এক্সক্লেমড উইথ সারপ্রাইজড দ্যাট লিখতেই পারো। টোটালটা কি দাঁড়াচ্ছে? প্রশ্নটা আবার বলি। হি সেইড হোয়াট আ বিগ বিচ ইট ইজ, বিগ বীজটা কতই না বড়। আমি যখন ইনডিরেক্ট করলাম তখন কি হবে? হি এক্সক্লেমড উইথ ওন্ডার দ্যাট ইট ওয়াজ আ ভেরি বিগ বিচ, অর্থাৎ হোয়াট আ বিগ বিচ ইট ইজ এইটাকেই আমি মূলত অ্যাসার্টিভে রূপান্তর করেছি, আর ইজটা ওয়াজ হয়ে গেছে, আর কিছু না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে তোমরা যদি দেখো যে না সরো অথবা আনন্দ অথবা আশ্চর্য এগুলো কিছু না বোঝায়, লজ্জা বোঝাচ্ছে, যেমন ফাই ইউ আর আ চিট, যদি এরকম থাকে হি সেড টু মি ফাই সি ইউ আর আ চিট, সেক্ষেত্রে তুমি লিখতে পারো হি এক্সক্লেমড উইথ শেম দ্যাট অথবা হেট দ্যাট, অথবা এরকম কোনো লজ্জাজনক বা ঘৃণ্য কোনো একটা শব্দ দিয়ে তুমি বাকিটা কমপ্লিট করতে পারবা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ন্যারেশনের সাধারণ যে নিয়মগুলো অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, নর্মালি যে চেঞ্জ করার নিয়ম, এই নিয়মগুলো নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করলাম। বুঝতে যদি কোথাও কোনো প্রবলেম থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে এসে জানাবা, আর ইনশাল্লাহ পরবর্তীতে আমি আলোচনা করব ন্যারেশনের ব্যতিক্রম কিছু নিয়ম আছে সেইগুলো নিয়ে। এছাড়াও তোমাদের কিন্তু আসলে উত্তর করতে হয় প্যাসেজ ন্যারেশনের। তো প্যাসেজ ন্যারেশন করতে গেলে তো নর্মাল রুলগুলো জানতে
বোঝাতে হয়। এই কারণে আমি নর্মাল রুলগুলো তোমাদের সামনে আলোচনা করলাম। ইনশাল্লাহ পরবর্তীতে প্যাসিভ নারেশন এর রুলগুলো নিয়ে আলোচনা করব, আর ব্যতিক্রমী যে রুলগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। ইনশাল্লাহ পরবর্তী আলোচনা দেখার জন্য আমাদের সঙ্গেই থাকো। আল্লাহ হাফেজ।